তো আজকের টপিকটা ওদের ক্লাস 8 এর জ্বালানি মূল্য বা ক্যালোরি মূল্য, তাই তো? জ্বালানি মূল্য বা ক্যালোরি মূল্য ব্যাপারটা কি তোমাকে সেটা জানতে হবে। অলরেডি জ্বালানি মূল্য বা ক্যালোরি মূল্য কাকে বলে একটা বেসিক ধারণা আমরা আগের কোন একটা ক্লাসে পেয়েছিলাম, মনে আছে? না কি পেয়েছিলাম বলো? না, সেটা তো জীবাশ্ম জ্বালানি। জ্বালানি আমরা যেটা বলছি জীবাশ্ম জ্বালানি, এখানে বলছে জ্বালানি মূল্য মানে আমরা কোনো জ্বালানিকে যে ইউজ করছি তার যে শক্তিটা, সেই শক্তিটাকে কত পরিমাণে আমরা ইউটিলাইজ করছি। অর্থাৎ তোমাকে যে একদম সাধারণ কথায় বলি, ধরো একটা সোনা, আমি 3 ধরনের সোনা দিলাম, যেটাতে 90% খাদ মেশানো আছে, সেটাও সোনা। 100 গ্রাম হলে তার 90 গ্রাম খাদ, কোনটাতে হচ্ছে 100 গ্রাম খাদ, 50 গ্রাম খাদ, 50 গ্রাম সোনা। আবার কোনটাতে পুরোটাই পিওর 100 গ্রাম সোনা আছে, অথবা 90 গ্রাম সোনা 10 গ্রাম খাদ আছে। তাহলে এখানেতে কার মূল্যটা বেশি হবে? যেটাতে বেশি পরিমাণে সোনা আছে সেটাই খাঁটি হিসেবে ধরবো আমরা। তেমনই অনেক জ্বালানি আছে, যে জ্বালানিগুলোর মধ্যে কিছু কিছু জ্বালানি আছে যার শক্তি উৎপাদনের পরিমাণ অনেক কম, অনেক বেশি জ্বালানি ইউজ করতে হয় তবে একটু শক্তি পাওয়া যায় পুড়িয়ে। আবার কিছু কিছু জ্বালানি আছে যাকে একটু জ্বালালেই অনেক পরিমাণে তাপ বা শক্তি পেয়ে যাচ্ছে, যেটাকে আমরা ইউজ করতে পারছি। বোঝা গেল জিনিসটা? ওই জন্য এখানে জ্বালানি মূল্য বা ক্যালোরি মূল্য ব্যাপারটা এই অর্থে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যে জ্বালানি থেকে আমরা সর্বোচ্চ পরিমাণে শক্তি পাচ্ছি। পরপর আমরা সেটাকে সাজাবো, কোন জ্বালানি থেকে সব থেকে বেশি শক্তি পাই, কোন জ্বালানি থেকে সব থেকে কম পরিমাণে শক্তি পাই। তো চলো এখানে দেখো, তোমাদের বইতে ওই জ্বালানি তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কি বোঝো তার একটা বেশি সংজ্ঞা দেওয়া আছে। বলছে 1 কেজি মানে কোনো জ্বালানি আর কি, কোনো জ্বালানি 1 কেজি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তার মানগুলোর মধ্যে একই পরিমাণে তাপন মূল্য বা ক্যালোরি মূল্য করে থাকি। বলছে কি, তোমাকে আমি 1 কেজি জ্বালানি দিলাম, 1 কেজি ধরো কয়লা, আমি কয়লা তোমাকে 1 কেজি দিলাম, 1 কেজি কয়লা দিলাম। এই 1 কেজি কয়লাকে তুমি সম্পূর্ণরূপে পোড়ালে কত পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে সেইটাকে আমাকে মেজার করতে হবে। 1 কেজি কয়লাকে সম্পূর্ণ পুড়ি ফেললে, মানে পুরোটাই পুড়িয়ে ফেলবো, একটু কিছু বাকি থাকবে না, তাহলে যে পরিমাণে তাপ উৎপন্ন হবে সেটাকেই তার তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে 1 কেজি পরিমাণ কোনো জ্বালানিকে সম্পূর্ণ পরিমাণে দহনের ফলে যে পরিমাণে তাপশক্তি উৎপন্ন হচ্ছে তাকে তার তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়। বুঝতে পারছি জিনিসটা? বুঝতে পারছো তো? তাহলে প্রথম কোশ্চেন কিন্তু এটাই আসবে যে ক্যালোরি মূল্য বা তাপন মূল্য বলতে কি বোঝো? লিখে ফেলো, ক্যালোরি মূল্য বা তাপন মূল্য বলতে কি বোঝো? এবারে একে দেখো কি এর এককটা দেয়া আছে, কি দেয়া আছে? তাপন মূল্যের একক দেয়া আছে। তাপন মূল্যের কি দেয়া আছে? একক। এককটা দেয়া আছে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি পার কি দেয়া আছে? কিলো ক্যালোরি পার কেজি। আমরা যে তাপমাত্রাটা মেজার করব, যে তাপটা মেজার করব প্রতি কেজিতে কিসে কোন এককে প্রকাশ করব? কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন, শুধু ক্যালোরি দেব না, আমরা কি দিয়ে প্রকাশ করব? কিলো ক্যালোরি। পরীক্ষায় যদি কোশ্চেন আসে তোমাদের যে তাপন মূল্যের বা ক্যালোরি মূল্যের একক কি, তখন তোমাকে লিখতে হবে কি? কিলো ক্যালোরি। বুঝতে পারলাম জিনিসটা? এবারে এখানে সিজিএস একক আর এস একক থাকে, কিন্তু তোমাদের এখানে শুধুমাত্র দেয়া আছে কি একক দেয়া আছে, দেখো শুধু একটা একক দেয়া আছে ব্যবহারিক একক। এটা কি মুখস্থ করবে? হ্যাঁ, তাপন মূল্য যেটা হয় তার এককে শুধু ক্যালোরি হবে না, কিলো ক্যালোরি এককটাকে কিলো ক্যালোরি কার কেজি, মানে প্রতি কেজিতে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে, প্রতি কেজিতে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। এরকম ভাবে অনেক কোশ্চেন হয়, তোমাকে বলে দিতে পারে
ধরো বললো হাইড্রোজেন, কি বললো? হাইড্রোজেন এর তাপন মূল্য 35 কিলো ক্যালোরি পার কেজি বলতে কি বোঝো? যদি বলে, এটার অ্যান্সারটা তুমি কিভাবে লিখবে? বলতে জানি, বাট যদি বলে তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে লিখবে? আমি এক্ষুনি বললাম কি, কোনো জ্বালানি 1 কেজি দহনের ফলে যে পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে বা শক্তি উৎপন্ন, তাকে তার তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়। তাহলে কি আমি বলতে পারবো না কিলো ক্যালোরি পার কেজি মানে 1 কেজি হাইড্রোজেনের দহনের ফলে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়েছে? 35 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে এটাই আমাকে বলতে হবে। বুঝতে পারছি তোমার দিকে? এই ক্লিয়ার হয়েছে অর্ঘ? তুই বুঝতে পারছিস? তাহলে এটাই মুখস্থ, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে, পরীক্ষায় দেবে, তখন কিন্তু তোমাকে কিন্তু জিনিসটাকে বুঝে লিখতে হবে যে 1 কেজি এই জ্বালানির দহনের ফলে এত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এটা ডিরেক্টলি বলছে না, কিন্তু কোশ্চেনটা এখান থেকে হবে, কারণ বইতে আছে এই টপিকটা। দেখো ওইখানে একটা ছক করা আছে, কাঠ দেয়া আছে, কয়লা দেয়া আছে, একটা তীর চিহ্ন রাখা আছে না, নিচের দিকটা দেখো শক্তির পরিমাণ দেয়া আছে। হ্যাঁ, এইখান থেকে মনে রাখতে হবে যে কার তাপন মূল্য সব থেকে বেশি, কার তাপন মূল্য সব থেকে কম। এখানে দেখো হাইড্রোজেনের তাপন মূল্য সব থেকে বেশি দেওয়া আছে, আর কার তাপন মূল্য সব থেকে কম দেওয়া আছে? কাঠ দেওয়া আছে। তো তাহলে এই দুটো জিনিস মুখস্থ রাখবে, কার বেশি কার কম। আর তারপরে কিছু লাগছে না। এবারে দেখো জ্বালানির সংরক্ষণ সম্বন্ধে পড়বো আমরা। জ্বালানির সংরক্ষণ, আমরা দিকে বলছি যে জ্বালানি কিভাবে সংরক্ষণ করবো, ওইটা কিছু না, ওই উপরটাই মুখস্থ। এবার দেখো আমরা এখানটাতে বলবো জ্বালানির সংরক্ষণ। পরের টপিক আমাদের কি আছে? জ্বালানির সংরক্ষণ। জ্বালানির সংরক্ষণ করতে গেলে আগে জানতে হবে যে জ্বালানি কয় প্রকারের হয়ে থাকে। দেখো এখানে জ্বালানি তোমাকে 3 প্রকার দিয়েছে। জ্বালানি কয় প্রকার? এই দেখো জ্বালানির সংরক্ষণে আমাদের জ্বালানির প্রকার দেওয়া আছে। জ্বালানিকে 3 প্রকার দেওয়া আছে, কঠিন, তরল আর গ্যাস। এখন তুমি বলবে কঠিন জ্বালানি কোনটা রয়েছে? কঠিন জ্বালানি কাঠ, কয়লা, এলাম কঠিন। তরল জ্বালানি যদি বলে পেট্রোলিয়াম, আর হচ্ছে গ্যাসীয় জ্বালানি যে তোমরা ইউজ করছো এলপিজি, হাইড্রোজেন। হ্যাঁ হাইড্রোজেন হবে। এলপিজি লিকুইড অবস্থায় থাকে সিলিন্ডারের মধ্যে। না, ওটা তো গ্যাস মেশানো হয়। এলপিজির কোনো গন্ধ থাকেনি বলে একটা দুর্গন্ধ মেশানো হয়, যাতে এলপিজি লিক করলে আমরা সেটা বুঝতে পারি। ওটা তরল বিউটেন। তো মনে পড়ছে তরল বিউটেন পড়েছিলাম আমরা। লিকুইফাইড পেট্রোলিয়াম, ব্যাপারটা বুঝে যাচ্ছে তো? লিকুইফাইড বলা আছে। লিকুইফাইড মানে কি? লিকুইড করা, এটা মনে রাখতে। তাহলে আমরা কঠিন, তরল আর গ্যাসীয় পেলাম। প্রত্যেকটা উদাহরণ করে নিবি। যে কঠিন দেখো ছকে দেওয়া আছে আমাদের, কঠিনের কি কি আছে, তরলের কি কি আছে, পেট্রোলিয়াম, ডিজেল দেওয়া আছে, কেরোসিন। আর হচ্ছে গ্যাসীয় তো এলপিজি দেওয়া আছে, এলপিজি গ্যাসীয় হবে না। এলপিজি আর সিএনজি দুটোই গ্যাসীয় বলা হচ্ছে, তাহলে এটা গ্যাসীয় হবে। ওইটা যখন বেরোচ্ছে তখন গ্যাসের মতো, কিন্তু প্রেসারে ওটাকে তরলের মতো করে রাখা আছে ভেতরটাতে। দেখবে তুমি যখন লাড়াবে ওটা কিন্তু লিকুইডের মতো লড়ে যখন সিলিন্ডার ভর্তি থাকে, কিন্তু যখন বেরোচ্ছে ওটা গ্যাস হয়ে যায়। পারফিউম হয়তো কিছু একটা থাকে যার কারণে জ্বলে। হ্যাঁ রাইট, ওরকম সিস্টেমটা ভেতরে যে সেই হ্যাঁ ঠিক বলেছিস, ওইটাই। ওই সেই স্পিরিট যেগুলো হয়, স্পিরিট যা যদি সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে গেছে, গ্যাসে বোঝা যাবে। যখন গ্যাসটা প্রচুর করে হাত দিলেই বোঝা যাবে জল। তবে কি তুই কি আইতে হলে হবে যখন তোর এটা হয়, ওই যে একদম সিলিন্ডারটার মুখটা যেটা ওখানটাতে টিপলে যে উঠে আসে ওটা হাতের মধ্যে লেগে যাবে, বুঝতে পারবে। দেখ ওইটা গ্যাসই হবে, এলপিজি সিএনজি গ্যাসই হবে। তাহলে পরীক্ষায় আসতে পারে শর্ট কোশ্চেন আকারে, 2টি গ্যাসীয় জ্বালানির নাম লেখো, 2টি কঠিন জ্বালানির নাম লেখো, 2টি তরল জ্বালানির নাম লেখো। এত সহজ কোশ্চেন দেয় না, কিন্তু আমার দিকে প্রত্যেকটা টপিকে মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছি? এরপরে দেখো জীবাশ্ম জ্বালানি লেখা আছে। পরের টপিকটা কি লেখা আছে? জীবাশ্ম জ্বালানি। অলরেডি আমরা পড়ে আসছি জীবাশ্ম জ্বালানি কাকে বলে। জীবদেহ থেকে সৃষ্ট যে জ্বালানি তাকে বলেছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির সৃষ্টি কিভাবে হয়? ধরো আগে অতীতে ডাইনোসর ছিল, ভূপৃষ্ঠে ভূমিকম্পের ফলে কি হয়েছে, তারা সব মাটির নিচে চাপা পড়ে গেছে।
এবার দীর্ঘদিন ভূগর্ভের তাপ মানে মাটির নিচের তাপ আর ভূপৃষ্ঠের চাপে কি হয়েছে, ওই যে ডাইনোসরের দেহটা গলে গেছে, গলেছে কিসে পরিণত হয়েছে, চটচটে তরলে পরিণত হয়েছে, যেটাকে আমরা বলে থাকি কি, যেটাকে পেট্রোলিয়াম বলে থাকছি। পেট্রোলিয়াম মেন তো পেট্রোলিয়াম, যেটাকে কালো সোনা বলছি, তাহলে ওইটাই তো একটা জীবাশ্ম জ্বালানি। আবার যখন বড় বড় উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে যায়, ভূগর্ভের চাপে তাপে কি হয়, উদ্ভিদের যে শক্ত দেহটা, যে কাষ্ঠল অংশটা, সেটা কালো হয়ে কিসে পরিণত হয়ে যায়, কয়লাতে পরিণত হয়, কয়লায় পরিণত হয়। প্রাণী দেহের যে চামড়া টামড়া এইগুলো সব গলে যে কিসে পরিণত হয়, পেট্রোলিয়াম। আর উদ্ভিদ দেহের যে শক্ত অংশ সেটা কিসে পরিণত হয়, কয়লাতে পরিণত হয়। মনে রাখতে হবে জিনিসগুলো। কাঠ কয়লা, ব্যাপারটা বোঝাতে পারছি? কাঠ কয়লা তো তৈরি করা হয় উপর, পিওর কয়লা। তাহলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে না, ভূগর্ভে বহু বছর ধরে ভূপৃষ্ঠের চাপে ও তাপে জীবদের অংশবিশেষ শক্ত হয়ে জমা, বিভিন্ন মানে কি শক্ত শক্ত হয়ে অথবা তরল হয়ে যে জীবাশ্ম জ্বালানি, যে জ্বালানি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এর থেকে আরো ভালো সঙ্গে তোমরা পাবে, আমি বোঝানোর জন্য এভাবে বলছি তোমার, বোঝা গেল? জীবাশ্ম জ্বালানি তৈরি কিন্তু এমনি এমনি হয়নি ভাই। এবারে আরো অনেক জীবাশ্ম জ্বালানি আছে যেগুলো আমরা ব্যবহার করছি। তুমি যে গাছটাকে ব্যবহার করছো, শুকনো গাছের ডালপালাকে যে রান্না করার কাজে ব্যবহার করছো, সেটাতে জীবদেহ থেকেই পাওয়া যাচ্ছে। ডালটা শুকনো গেলে তুমি রান্না করছো, তাহলে সেটাও তো এক প্রকারের জীবাশ্ম জ্বালানি, অস্বীকার করতে পারি? জীবদেহ থেকে পাচ্ছ, জীবাশ্ম জ্বালানি জীবদেহ থেকে প্রাপ্ত জ্বালানি, তাহলে গাছের ডালপালা তো জীবাশ্ম জ্বালানি নাকি? এবার দেখো একটা কোশ্চেন এখান থেকে, তাহলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে লিখেছো? এই মুখস্থ করছিস, অঙ্ক করছিস নাকি? ভৌতবিজ্ঞানে, ম্যাথমেটিক্সে বল দিয়ে রাখ, আমাদের পরের দিন দিনে আমি সলভ করবো অঙ্ক, ঠিক আছে? একসঙ্গে তো সব একদিনে পারবো না, আস্তে 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 হবে। এর সাথে টেক্সটটাকে এগোতে হবে। আমাদের টেক্সটে কতদূর অঙ্ক হয়েছে? জ্যামিতিটা বাকি আছে, একটা উপপাদ্য পড়িয়েছি আগের দিন। আগের দিন যে উপপাদ্যটা করালাম তুই এসেছিলি, দুটি বাহু দৈর্ঘ্যের যোগফল বৃহত্তম বাহু। আমি ওটার ভিডিও দিয়েছি, যদি ভুলে যাও ওটা দেখে নিবি, দেখবি গার্লস গ্রুপেতে ভিডিওটা দেওয়া আছে, একদম উপপাদ্য মেনশন করাই আছে এবং কত নম্বর পেজে সেটাও মেনশন করা আছে, ক্লাস 8 বলে, ঠিক আছে? যারা ভুলে যাবি তোদের বয়েজ গ্রুপেও দেওয়া আছে আর গার্লস গ্রুপেও দেওয়া আছে, যারা ভুলে যাবি অবশ্যই উপপাদ্যটা দেখে নিবি। আমি একদম মুখে বলে দিয়েছি, চাইলে তোরা ওটা লিখে নিতে পারো। তোরা বলিস না স্যার লিখে দিন বলে, তো আমি তো বলেছিলাম যে বইতে যা লেখা আছে ডিটো লিখবি, ব্র্যাকেট এগুলো সবই লিখবি, কারণ ওই ব্র্যাকেটের যে কথাগুলো আছে ওগুলো না লিখলে পরীক্ষায় নাম্বার দেয় না। বিশেষ করে ওই যে বৃহত্তম বাহুর বিপরীত, বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়, এই কথাটি তোমরা অলরেডি আগে পড়ে এসেছো, প্রমাণ করে এসেছো। সুতরাং এই জিনিসগুলো না লিখলে অবশ্যই তোমাদেরকে নাম্বার দেবে না। ব্যাপারটা বুঝে গেল? প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বি জিনিসগুলো। হ্যাঁ, এবারে দেখো এখানে একটা কোশ্চেন হয়, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে মানে জনসংখ্যা বৃদ্ধির কারণে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় কেন? জনসংখ্যা বৃদ্ধির কারণে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় কেন? দেখো একটা ছোট্ট করে ডিমের মতো ছক করা আছে, দেখতে পাচ্ছ? ওখানে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় কেন? দেখো কয়েকটা টপিক লেখা আছে। ফার্স্ট টপিকে কি লেখা আছে? আরো বেশি খাবার জোগানোর জন্য। দেখো খাবার দরকার, মানুষ বাড়ছে মানে, প্রাণী বাড়ছে মানে তাদের খাবারের দরকার। এখন যদি মানুষের কথা বলি, তারা যে খাবারটা খাবে সে তো কাঁচা খাচ্ছে না, কিছু কিছু খাবার আছে যেগুলো আমাকে কুক করে খেতে হয়, রান্না করে খেতে হয়। তো সেই রান্না করার জন্য আমার জ্বালানির দরকার। আগে মানুষের ঘরে দেখো উনুন থাকতো, বর্তমানে মানুষ কি করছে বলো? সবার ঘরে গ্যাস, আবার কিছুদিন আরো এখন যেটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, অনেকে প্রেস্টিজ ওই ইলেকট্রিক কুকারগুলোকে ইউজ করছে, ইন্ডাকশন। তো যাই হোক, এই যে ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে মানুষ ডেভেলপমেন্ট করছে, তো তাদের চাহিদা বৃদ্ধির জন্য সেভাবে তারা ইউজ করছে। আপাত দৃষ্টিতে আমরা যে ইন্ডাকশন ইউজ করছি, এটাতে আমরা তাপবিদ্যুৎকে ইউজ করছি, সেই কয়লা পুড়িয়ে শক্তি আছে সেটাকে আমরা আবার বিদ্যুৎ শক্তিকে কনভার্ট করে তাকে আবার তাপ শক্তি হিসেবে ইউজ করে সেখান থেকে রান্না করছি, তাই তো? তাহলে দেখো আগে তুমি
লক্ষ্য করতে পারবে বেশিরভাগ ঘরেতে উনুন ছিল, এখন ঘরে ঘরে কি হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, এবং একটাতে সন্তুষ্ট নয়, দুটো তিনটে করে গ্যাস আছে। কখন কোনটা হচ্ছে, মানুষের গ্যাসের চাহিদা বাড়ছে। কেন? জনসংখ্যা বাড়লে খাবারের চাহিদা বাড়বে, আর খাবারের চাহিদা বাড়লে কি হবে, গ্যাসের চাহিদা। আগে এই গোড়াতে এত ফাস্টফুডের দোকান ছিল কি? এখন কনে 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 ফাস্টফুডের দোকান। হ্যাঁ, তুমি যদি একটা জিনিস দেখো ভাই, গৌড়াতে প্রচুর ফাস্টফুডের দোকান, এই লাইনটা থেকে গেলে কিন্তু সব দোকানে বিরিয়ানি শেষ হয়ে যায়। আমি তো বিরিয়ানি দোকানগুলো গেছি, বেশিরভাগ দোকানে বিরিয়ানি শেষ, 10টার মধ্যে 8-9টা দোকানে গোড়ায় বিরিয়ানি হয়। বিরিয়ানি 8-9টা দোকানে বিরিয়ানি শেষ হয়, এবং কি একটা করে হাঁড়ি, 2টা করে হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে। তাহলে মানুষের খাবার চাহিদা নেই বল? তাহলে এত বিরিয়ানি করতে তো জ্বালানির দরকার হয়েছে, পাচ্ছে কোথা থেকে? ওখান থেকে নিচ্ছে। তাহলে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাদের খাবারের চাহিদা বৃদ্ধি পাবে, তখন তাদের কি হবে, জ্বালানি বেশি পরিমাণে রাখবে রান্নার জন্য। আগে যেখানে মানুষ একটা গ্যাসেতে 1 মাস চালাতো, এখন মানুষের ভাই একটা গ্যাসে হয় না, 3-4টা, 1 মাস হয়তো 2টো গ্যাস লেগে যাচ্ছে। কারণ জনসংখ্যা বেড়ে, তার ঘরে আগে 1 কেজি চালের ভাত হতো, এখন তার ঘরে 3 কেজি চালের ভাত হয়। নাকি বুঝতে পারছিস তো? এরপরের টপিকটা কি আছে দেখো, আরো বেশি বাস করার জায়গা তৈরি, বেশি বসবাস করার জায়গা তৈরি। আমাদের ধরো এখানে আমরা কিছু লোক আছে, দিনের পর দিন জনসংখ্যা বাড়ছে, এখানটা মানুষ থাকতে পারবে না, তখন মানুষ কি করতে হবে, এখান থেকে একটা অন্য জায়গায় যে জায়গা কিনে ঘর করতে হবে। এখন যেখানে জায়গাটা কিনেছে সেখানে ধরো জঙ্গল টঙ্গল হয়ে আছে, সেই জঙ্গল টঙ্গলের পরিষ্কার কি করতে হবে, ঘর করতে হবে, তাই তো? তাহলে জঙ্গল টঙ্গল পরিষ্কার যখন ঘর টর করছে, জ্বালানির সংখ্যাটার সাথে এখানে আচ্ছা শক্তির প্রয়োজন হচ্ছে। এখানে শক্তির সঙ্গে বলেছে, জ্বালানির কথা বলেনি, শক্তির প্রয়োজন, অবশ্যই শক্তির প্রয়োজন। আমি যখন অন্য একটা জায়গায় ঘর করতে যাব, সেখানেতে আমাকে তো লোককে কাজ করাতে হবে। লোক যখন কাজ করবে, সে কি না খেয়ে কাজ করবে? এটা খেতে হবে, তার দেহে তো শক্তির দরকার কাজ করার জন্য। সে শক্তিটা সে পাবে খাবার থেকে, আর খাবারটা হবে কোথা থেকে? রান্না না করে। তাহলে আপাত দৃষ্টিতে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেভাবেই জানা কেন, জ্বালানি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কেন? ঘর যে তৈরি করছি, যখন ছাদ ঢালাই হবে, একটা মেশিনের ইউজ করতে হয়। সেই মেশিনটা যে চলছে, সেই মেশিনটা চালানোর জন্য জ্বালানির দরকার ছিল না, ছিল নি? পেট্রোল, কেরোসিন অথবা ডিজেল দিতে হয়েছিল না, হয়নি? সে যে মেশিনটার মধ্যে মিক্স করা হয়, মেশিনটা ইঞ্জিনটা চালাতে হয়েছিল তো, পেট্রোল বা ডিজেল বা কেরোসিন কিছু দিতে হয়েছে তার মধ্যে, তাহলে সেটা জ্বালানি, তাই তো? তারপরে যদি একটা বড় বিশাল ঘর করেছে, একটা বড় ঘর করেছে মানে তাতে লাইট টাইট তো লাগাবে সুন্দর করে, যাতে দৃষ্টি আকর্ষণ করে লোকে। এখন ওই লাইটটার জন্য বিদ্যুৎ দরকার, সেই বিদ্যুৎটা আসছে কোথা থেকে ভাই? কয়লা পুড়ে। তোর ঘরে লাইট লাগানোর জন্য বিদ্যুতের লোড বাড়ছে, আর সেই লোডটাকে কন্ট্রোল করতে আমাকে কয়লাকে বেশি পরিমাণে পোড়াতে হচ্ছে, তাহলে সেখানেও তো জ্বালানির প্রয়োজন হচ্ছে। সুতরাং এটা মনে রাখতে হবে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে জ্বালানিকে ব্যবহার করা, অর্থাৎ জ্বালানির শক্তি অপচয় করা, ক্ষয় করা আমাদের কাছে দিনের পর দিন বাড়ছে, সেটা আমাদের জন্য। বুঝতে পারছি জিনিসটা? প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সাথে সেটা সম্পর্কিত রয়েছে। আমরা বুঝতে পারছি? এরপরে বলছে জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন। আমরা জ্বালানিকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করছি। ধরো একটা সাপোজ, ধরো আমি এই ঘরটাতে নেই, আমি এখানটাতে নেই, আমি আলোটা জ্বেলে চলে গেলাম, তাহলে বিদ্যুৎ তো অপচয় হয়ে যাচ্ছে, তাহলে যে বিদ্যুৎ অপচয় হলে সেই বিদ্যুতের যোগান দিতে আমাকে জ্বালানি প্রচুর পরিমাণে প্রয়োজন। এখন যত বেশি আমি অপচয় করব, তত বেশি জিনিসটাকে পুরানো হবে, কয়লা। এখন কয়লা তো আমাদের মাটির নিচে লিমিটেড ভাই, আনলিমিটেড তো নয় যে আমি যত খুশি মাটি খুললেই মাটি কয়লা হয়ে যাবে, হবে না তো? তাহলে বেশি পরিমাণে ব্যবহার করলে কি হবে, সেটা একসময় পরিবেশ থেকে শেষ হয়ে যাবে। আর আমাদের পুরো যে বিদ্যুৎ শক্তি, অতটা বেশি অচেতন শক্তি, অর্থাৎ জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি বা যে তাপ বলে সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তির উপর নির্ভরশীল নয়। প্রায় বেশিরভাগটাই কিসের উপর নির্ভরশীল? তাপ বিদ্যুতের উপর নির্ভরশীল। এখন তাপ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কয়লা থেকে। এখন সেই কয়লাটাই যদি শেষ হয়ে যায়, তাহলে ওই তাপ বিদ্যুতের যোগান আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। তখন কি হবে? সঙ্গে সঙ্গে আমি তো বললাম, ঘরে তো সোলার ব্যবস্থা হতে পারে না, বা সোলার সিস্টেমে তো অনেক সমস্যা রয়েছে, তাই তো? এখন বর্তমানে যেটা সব থেকে বহুল প্রচলিত সেটা তাপ। তাই কি বলছে যে যদি আমি আমার প্রয়োজন মতো জিনিসটা ব্যবহার করার পরে বন্ধ করে দিই, অর্থাৎ
আমরা আমাদের যে কাজকর্ম শক্তির অপচয়ের উপর নিয়ন্ত্রণ করতে পারি। শক্তির অপচয় কি করতে হবে, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আজকে যে জ্বালানিটাকে আমি এক্সট্রা ব্যবহার করছি না, ওই জ্বালানিটা আমার কি হয়ে যাবে, আজকে সংরক্ষণ হয়ে যাবে। আজকের এক্সট্রা ব্যবহারটা সংরক্ষণ হলো, কালকের এক্সট্রা ব্যবহারটা সংরক্ষণ হলো। এর ফলে কি হবে, ওই সংরক্ষিত জ্বালানি ভবিষ্যতে আমাকে আরো বেশি শক্তির যোগান দেবে। যদি আজকে আমি বেশি পরিমাণে মানে উচ্ছৃঙ্খলভাবে খরচ করে ফেলি, তাহলে ইন ফিউচার ওই জ্বালানি শেষ হয়ে গেলে সেটা কার জন্য বিপদ, আমাদের জন্যই বিপদ। তাই জ্বালানি সংরক্ষণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটো কোশ্চেন আসবে, জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, জ্বালানি সংরক্ষণ করব কি কি ভাবে বা কি কি উপায়। দেখো তোমাদের বইয়েতে দেখো অনেক কিছু লেখা রয়েছে। জ্বালানির সংরক্ষণের ব্যাপারে একাধিক টপিক তোমাদের লেখা রয়েছে। তোমরা একাধিক কি হলো, মানে থেমে গেছিস কেন? বললাম জ্বালানি সংরক্ষণ করা মানে জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আর জ্বালানি সংরক্ষণ করবো কি কি উপায়, তাই তো? এবারে একটা কথা বলে, একটা ছোট্ট কোশ্চেন আছে, কোল ওয়াশিং কি? ছোট্ট কোশ্চেন আছে কি, কোল ওয়াশিং। দেখো কোল কথাটা এসেছে হচ্ছে কয়লা থেকে। কোল ওয়াশিং মানে আমাকে কয়লাকে পরিশোধন করতে। একটা হলুদ বক্সের মধ্যে তোমাদের লেখা আছে, দেখো 132 পেজেতে, যে কয়লা পরিশোধনের পদ্ধতি। হয়তো মাটির নিচে থেকে যে কয়লা পাচ্ছি তার মধ্যে কি থাকে, কোল ওয়াশিং কি, কোল ওয়াশিং কি। তো মাটির নিচে হলো সবার হলো, দেখেছো কোল ওয়াশিং কি? এখন মাটির নিচে যে কয়লা আমরা পাই, কি বলছি, মাটির নিচে যে কয়লা পাই সেই কয়লায় কিন্তু অশুদ্ধি থাকে। আমাকে ওই কয়লাটাকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে। এই যে কয়লা পরিশোধন পদ্ধতি, কয়লাকে ফ্রেশ করার পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হচ্ছে কোল ওয়াশিং। বুঝতে পারছি? পরীক্ষাতে এই কোশ্চেনটা আসবে, কোল ওয়াশিং কি, আসার চান্সেস থাকে। আমাকে সব রকম কোশ্চেনই করে রাখতে হবে। এরপরে আমরা দেখো বিকল্প জ্বালানির কথা পড়ব। কি পড়ব, বিকল্প জ্বালানি। কেন বিকল্প জ্বালানির প্রয়োজন? আমরা বললাম আমরা যে সমস্ত জ্বালানিগুলো ইউজ করছি সেখানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। বর্তমানে আমাদের মোটরসাইকেল চলছে কিসে, পেট্রোল ডিজেল, গাড়ি ডিজেলে চলছে। কিন্তু এই তেলের কতদিন যোগান পাবো আমরা? একটা সময় তো শেষ হবে। ওই জন্য আস্তে আস্তে দেখো ব্যাটারি গাড়ি এসেছে না, এরপর থেকে দেখবে পেট্রোলের যে সমস্ত এগুলো রয়েছে, ওই যে কি বলে জায়গাগুলোকে যেখানে পেট্রোল ভরা হয়ে গেছে, পেট্রোল পাম্প যেগুলো রয়েছে, ওই জায়গাতে কি থাকবে বলো তো, পেট্রোল পাম্পের জায়গায় চার্জিং পাম্প থাকবে। মানে সেখানে কি হবে বলো তো, তুমি তোমার গাড়িটাকে নিয়ে চার্জ করবে, ফাস্ট চার্জার থাকবে, দ্রুত চার্জ হবে, হঠাৎ করে দেবে হাই ভোল্টেজ চার্জ হবে। বুঝে গেল জিনিসটা? এবারে বলে স্যার কেন, তুমি মানে এক সময় যদি তোমার শেষ হয়ে যায়, জ্বালানি পেট্রোল শেষ হয়ে যায়, তাহলে আমাকে তো যাতায়াত ব্যবস্থাকে তো অক্ষুণ্ণ রাখতে হবে। তখন আমাদের কি করতে হবে, ব্যাটারি চালিত গাড়ি বা সোলার প্যানেল ইউজ করে গাড়ি ইউজ করতে হবে, তাই তো? তাহলে সেই গাড়িগুলো নিতে তখন তার পেট্রোল লাগছে না, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস, সেটাও তো মাটির নিচে থেকেই পাচ্ছি। কিভাবে পাই, যখন কয়লা তুলে নেওয়া হচ্ছে তার ফলে সেখানে যে গ্যাস ফাঁকা স্থানটা সৃষ্টি হয়, সেখানে ওই গ্যাসগুলো জমে যে এটা হয়, সেটা হচ্ছে কি গ্যাস, প্রাকৃতিক গ্যাস। এবারে যদি আমি প্রাকৃতিক একসময় যদি কয়লাটা সবই তুলে নেওয়া হয়, তাহলে মাটির নিচে তো পুরোটাই কিছু থাকবে না, জল ভর্তি হয়ে যাবে। তাহলে সেখানটা থেকে আর প্রাকৃতিক গ্যাসটা পাবো, এটা একসময় শেষ হয়ে যাবে ভাই। প্রাকৃতিক গ্যাসটাও তো এক প্রকার জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্টি, জীবদেহ থেকে সৃষ্টি। প্রাকৃতিক গ্যাস নেই, তার মধ্যে মিথেন আছে, মিথেন তো প্রধান উৎস, ঠিক বলছি তো? তাহলে মিথেন তো জৈব। তাহলে যদি মাটির নিচে জৈব উপাদানই না থাকে, তাহলে প্রাকৃতিক গ্যাস আসবে কোথা থেকে? তাহলে এটাও শেষ একসময়। তাহলে তখন আমাকে কিন্তু অচেতন শক্তির উপরে ডিপেন্ড করতে হবে। যেমন ধরো বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, হ্যাঁ, জলবিদ্যুৎ শক্তি। কেন এগুলোকে ইউজ করবো? কারণ এগুলো সারা বছরই আমরা পাবো, এগুলো নিয়ে কোনো শেষ নেই। জল ওপর থেকে নিচের দিকে আসছে, সে আবার বাষ্পীভূত হয়ে ওপরে চলে যাবে, আবার সে ওখানে চলে যাবে, আবার সে আসবে। তাহলে জলের শেষ নেই। সূর্য আজকে উঠছে, কালকে উঠবে। আজকে আমি পাওয়ারটাকে অ্যাবজর্ব করলাম সোলার প্যানেলে, কালকেও আমি পাওয়ারটাকে অ্যাবজর্ব করতে হবে। এর কারণে তার সূর্যের কোনো ক্ষয় হচ্ছে না।
সুতরাং এই জিনিসগুলোকে আমাকে কন্টিনিউ কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এইখানেতে এই যে বিকল্প শক্তিগুলির নাম তোমাকে পড়তে হবে। একাধিক বিকল্প শক্তির নাম তোমাদের বইতে দেওয়া আছে, যে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো বিকল্প শক্তির নাম লেখা আছে। ঠিক আছে, মানে নিত্য কয়েকটি বিকল্প জ্বালানি বা বিকল্প জ্বালানি উৎসের নাম লেখো, বিকল্প জ্বালানির নাম লেখো বা বিকল্প শক্তি উৎসের নাম লেখো, একই ব্যাপার। এবারে একটু মন দিয়ে শুনে নাও, এই লাস্টে বিকল্প শক্তি উৎসটা বিশেষ একটু বোঝার দরকার আছে। বোঝার বলতে কি সামান্য একটু নলেজ চাই। সৌরশক্তিকে আবদ্ধ করবো আমরা সোলার প্যানেলের মাধ্যমে, যে ব্যাটারির মধ্যে স্টোর করে রাখবো, যে পরবর্তীকালে সেটাকে ঘরের মধ্যে আমরা বিদ্যুৎ হিসেবে স্প্রেড করবো। বায়ু শক্তি মানে কি, যখন বাতাস বইছে তার আগের দিকে আমি প্রোপেলার রাখবো, পাখাটা যখন ঘুরবে ওটা কি করবে, আমাদের নিচে মোটর ফিট করে রাখবো। অ্যাকচুয়ালি এই মোটরটার নামটা কি একটা জানো, ভুলে যাচ্ছি। হ্যাঁ বলছিস বল, টারবাইন, ঠিকই বলেছিস, ওটা টারবাইনই বলা হয়, রাইট, থ্যাংক ইউ। আরে এত করছিস কেন, যে তোর বুদ্ধি নেই এটা ভাবিস না, তোরও বুদ্ধি আছে। ওটা ঠিক আছে। টারবাইনটা কি হয়, টারবাইন হচ্ছে কি বিদ্যুৎ প্রডিউস করে। টারবাইন কি করে, বিদ্যুৎ প্রডিউস করে। টারবাইন হচ্ছে একটা শক্তিশালী মোটর, একটু ঘুরলেই বিদ্যুৎ তৈরি করতে শুরু করে দেবে। ও ঘুরতে শুরু করলে আমাদের কাছে যে মোটরগুলো থাকে, ওই যে গাড়ি মোটরগুলো, ওইগুলো বিদ্যুৎ উৎপন্ন করা যায়। যেই দিকে পাখাটা ঘুরে তার অপোজিটে তুমি ঘোরাও, বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাবে, কিন্তু অনেক স্পিডে ঘোরাতে হবে। টারবাইনের ক্ষেত্রে কি হয়, ওটা একটু ঘুরলেই শক্তি উৎপন্ন করবে। ওই জন্য কি করা হয়, যে ওপরে যে পাখাটা সেট করা আছে ওর সাথে একটা বেল্ট লাগিয়ে নিচেতে মোটরের সাথে সেট করা আছে। যখন পাখাটা ঘুরতে শুরু করবে তখন টারবাইনটাকে কি করবে, ঘোরাবে, ফলে মোটরে কি তৈরি করবে, বিদ্যুৎ তৈরি হবে। সেই বিদ্যুৎটাকে আমি ব্যাটারিতে স্টোর করবো, পরে সেটাকে চারদিকে স্প্রেড করবো। ব্যাপারটা বুঝতে পারলো? হ্যাঁ হ্যাঁ, ওটা টারবাইন না, ওটা হচ্ছে ওটা হচ্ছে পাখাটা, প্রোপেলার, ওটাকে বলা হচ্ছে প্রোপেলার। এই যে তুমি যেটা দেখছো এরকম করে দাঁড়িয়ে আছে, এখানটাতে সেই এই মুখটাতে এরকম করে তিনটে পাখা সেট করা আছে, এটা প্রোপেলার। এখানে বাতাস যখন ধাক্কা মারবে এটা ঘুরতে শুরু করবে। এর যে এখানে এটা একটা চাকার মতো ফিট করা আছে, তার সাথে একটা বেল্ট ফিট করে এখানেতে মোটরটাকে বস করানো আছে। ফলে এটা যত ঘুরবে বেল্টটাকে ঘোরাবে, সেই বেল্টটা কি করবে, মোটরটাকে ঘোরাবে। এইটা হচ্ছে আমার কি হবে, টারবাইন, আর এটা হচ্ছে প্রোপেলার। বুঝতে পারলাম? বুঝতে পারছি জিনিসটা? এইটা তখন কি করবে, বিদ্যুৎ উৎপন্ন করবে, যেটাকে আমরা বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছি, তাই এটার নাম হচ্ছে কি, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছি, তাই এটার নাম হবে, হ্যাঁ ওই যে বায়ু শক্তি লেখা আছে, হ্যাঁ মানে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করছি, তাই এটাকে বায়ু শক্তি বা বায়ু বিদ্যুৎ শক্তিও বলতে হবে। ঠিক আছে, কারণ বিদ্যুৎ হিসেবে কাজে লাগালে বিদ্যুৎ শক্তি, অন্য কোনো কাজে লাগালে তখন অন্য নাম হয়ে যাবে। এরপরে দেখো ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি বলতে তোমার মাটির নিচে যে তাপ, সেই তাপটাকে কাজে লাগিয়ে আমরা যদি কিছু করতে পারি, বিদ্যুৎ উৎপন্ন করতে, তখন সেটাকে ভূতাপ শক্তি বলেছে। মাটির নিচে অ্যাকচুয়ালি একদম নিচে তাপমাত্রা কিন্তু 6000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি সেলসিয়াস, কারণ ফুটন্ত লাভা আছে। এখন অনেক বিজ্ঞানী ভেবেছিল মাটিকে গর্ত করে নিচে নেমে যাবো, যে সেই তাপেতে কিছু একটা করে তার বাষ্পকে কাজে লাগিয়ে মোটরকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করবে। কিন্তু এত বড় গর্ত খোলাটা কি হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। ভাই কষ্ট করে গর্ত খুলছে, কিন্তু নিচে প্লেট আছে, প্লেট ফুটা গেলে কি হবে? আর প্লেট ফুটা তো করা তো চারটিখানি বেরোতো না, এত মোটা মোটা প্লেট, যারা একে অপরকে ধাক্কা করলে গোটা পৃথিবী ধ্বংস ওদের ক্ষমতা রাখে নাকি? সেই মোটা প্লেটকে কি ফুটা করতে পারবে এই ড্রিল মেশিন দিয়ে? অতটা সহজ নেই। একটা বিপদ আছে কি, বড় গর্ত খুলেছে, ধরো মাটির নিচে চলে গেছে সেই জায়গাটা লাভাটা দেখতে, এখন গর্তটা লাস্ট যেখানে খোলা হবে, ওই গর্তটা খোলার পরে ওই লাভাটা যে ওখান থেকে বেরিয়ে আসবে তার কি গ্যারান্টি আছে? বেরিয়ে আসতে পারে, ফলে ওরা তো মারা যেতে পারে। সুযোগ পেয়েছে লাভা গায়ে টপ করে বেরিয়ে চলে আসবে, আর ওরা নিচে যারা ছিল সবাই মরবে, নিচে যারা ছিল তারাও মরবে, আর ওপর দিকে লাভা যদি বেরিয়ে আসে সেই জায়গাটা ধ্বংস করবে, তাই না? এইটা হচ্ছে একটা ব্যাপার। তো ভূতাপ শক্তি কিভাবে তারা কাজে লাগে? দেখো মাটির নিচে অনেক জল গরম অবস্থা থাকে, যেটা ফুটতে ফুটতে টপ করে উপরে উঠে আসছে, উষ্ণ প্রস্রবণ যেটাকে বলি। এই উষ্ণ প্রস্রবণে যে তাপ, সেই তাপটাকে কাজে লাগিয়ে কি করা হবে বলতো, বাষ্প তৈরি করা হবে। বাষ্প, সেই বাষ্পটাকে শুধু নালীর মাধ্যমে নিয়ে যেয়ে মোটরেতে আঘাত করা হবে। সেই আঘাত করলে কি হবে, মোটরটা ঘুরতে শুরু করবে। তুমি কখনো হাঁড়িতে যখন চাল দিয়ে রান্না করা হয় দেখেছো, যে যখন বাষ্প সৃষ্টি হয় ঢাকনাটা লড়তে থাকে, তুমি ঢাকনাকে চাপ দিয়ে দাও যদি,
ঢাকনাটাকে যদি চাপ দিয়ে দাও না, ঢাকনা চাইতে প্রচুর স্পিডে বেরোতে শুরু করবে। ঢাকনার বেরোতে তখন একটা ইয়ে রেখে দিবি, নড়াটা রেখে দিবি, বাষ্প বেরোতেই চাইবে। সে যখন যেখানে ফুটো করবে মানে একদিককে তুলে হলেও বেরিয়ে যাবে। আর যদি অনেক বেশি বাষ্প সঞ্চিত হয় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতেই পারে, কারণ বাষ্পের খুব ক্ষমতা হয়। এখন সেটাকে যদি পুরো একটা উষ্ণ প্রস্তুত মানে বাষ্পকে একটা নালীর মাধ্যমে স্টোর করে একটা দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে বাষ্পের মধ্যে কি হবে, চাপ বাড়বে। চাপ বাড়বে, সে হাই স্পিডে যাবে। যে তার আগের দিকে যেরকম একটা প্রোপেলার লাগানো হয়, সে প্রোপেলার ধাক্কা মারবে তো, ফলে প্রোপেলারটা কি হবে, ফলে এই মোটরে বিদ্যুৎ উৎপাদন করা যাবে না, যাবে না। ওই জন্য ভূতাপ শক্তিকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন করা যায়, কিন্তু সব জায়গায় হবে না, কারণ সব জায়গাতে উষ্ণ প্রস্রবণ নেই। আর আমাদের এত ক্ষমতা নেই যে মাটির নিচে ড্রিল করে লাভা বের করে সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করবো, নাকি? আর কি কি রয়েছে, জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি ব্যাপারটা কেমন, যখন জোয়ার আসে দেখবে জলের স্রোত থাকে। বলছে কি, জলের স্রোতেতে আমি কিছু মোটরকে নদীর এপার থেকে ওপার একটা রড রাখি দেবো, তার মধ্যে মোটর কিছু বসে দেবো, ঠিক আছে? এখন জল যখন স্রোতের দিকে আসবে মোটরগুলোকে ঘোরাবে, মোটরগুলো ঘোরালে কি উৎপন্ন হবে, বিদ্যুৎ। ব্যাটারিতে স্টোর করে রাখবো, পরে সেটাতে আমরা আলো জ্বালাবো। এইটা কি বলা হচ্ছে জোয়ার ভাটার শক্তি, বুঝে গেল জিনিসটা? একদম সিম্পল, যাই করে না কেন মোটর লাগবে না, বুঝতে পারছি? আমি পড়ার ভিডিওটা করছি তো, এই গানের আওয়াজটা বুঝে গেলে কিন্তু কপিরাইট নেই। এই বুঝতে পারছিস এটা? আর কি বাকি রইল, জৈব গ্যাস। আচ্ছা, জৈব উৎস। জৈব উৎস এই পার্টটা করবো আজকে নাকি এতটা থাকবে? আচ্ছা, জৈব উপাদানটা রেখে দিই, পরের দিন করবো নাকি? তাহলে এই জৈব উপাদানটা নেক্সট ডে করাই নাকি? বায়োফুয়েল যে ব্যাপারগুলো আছে আপাতত এই দিকের গুলো, এই যে টপিকগুলো পড়ালাম, ভালো করে পড়ার ব্যাপার আছে। তোমরা এখান থেকে কি কি করবে, জোয়ার ভাটার শক্তি কি, বায়ু শক্তি কি, হ্যাঁ আচ্ছা আমি দেখে নিচ্ছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ভালো করে, ঠিক আছে? শক্তি মানে বাকি ওই যে বললাম বিকল্প জ্বালানি, এই শক্তিগুলো কি শুধু মুখস্থ করতে হবে। মুখস্থ মানে এর তো কোনো সংজ্ঞা হয় না যে এইভাবে এটাকে কাজে লাগিয়ে এইভাবে শক্তি উৎপন্ন করে, এটা তোমাকে লিখতে হবে। বইতে যা লেখা আছে সেটাও ইউজ করতে পারো, অথবা সহায়িকা থেকে তোমরা করতে পারো, বা বুঝে গেলে নিজে বানাতেও পারো, অসুবিধা কিছু নেই। কি কোশ্চেন পাস নেই বল।